দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিংবদন্তি বিএনপি নেতা খালেদা জিয়া আর নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ইভেন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাজধানীর বসুন্ধরা এভার কেয়ারে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। বিএনপি নেত্রীকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়। গত 17 আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। মৃত বা অবহেলায় উনি মারা গেছেন, সেটা সত্যি, এটা বলতেই হবে। আমরা জানি না আমাদের নেত্রীর কি হবে। আসুন আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি। ফুসফুস ও হার্টে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে তাকে 12 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছিলেন ব্যক্তিগত চিকিৎসক। বিএনপির একটি গোপন সূত্রে জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিডিও কলে সংযুক্ত ছিলেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। জোবাইদা রহমানের নির্দেশে 3টি ফেভিপিরাভির ওষুধ খাওয়ানো হয় খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একটা জাতীয় রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় দুঃসংবাদ, এভারকেয়ার হাসপাতালে ভয়ানকভাবে ভেঙে পড়েছে খালেদা জিয়ার অবস্থার অবনতি। আগের থেকেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, যা শুনলেন এটাই কিন্তু বাস্তব। বর্তমান দেশের যে পরিস্থিতি, তার উপর ভিত্তি করে আজকে সংবাদটি সাজানো হয়েছে, যা শুনলে অবাক হতে বাধ্য হবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখবেন। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনেছেন, শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে বর্তমান দেশের কি পরিবেশ এবং কি বিষয় নিউজ হতে চলেছে। তাই আমরা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে দেখতে পারবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখে আসি। কেন এত ধূম্রজাল বোঝা বড় মুশকিল দর্শক আমাদের পক্ষে, কারণ মুহূর্তে মুহূর্তে নানা রকম তথ্য সামনে আসছে বেগম খালেদা জিয়ার সুস্থতা, চিকিৎসা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে বিদেশে নেয়ার মতো অবস্থায় নেই বেগম খালেদা জিয়া। কথাটা পরিষ্কার হলো যে তার শারীরিক অবস্থা এমনই যে এখন বিদেশে নেওয়ার মতো তার অবস্থা নেই। অর্থাৎ এই যে লম্বা জার্নি মানে সহ্য করার মতন তার শরীর পারমিট করছে না, এটা বিশ্বাস করার মতন যথেষ্ট কারণ আছে। কিন্তু তার আগে একটা তথ্য, মাহাদি তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা, তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা। তার আগে দেখলাম যে বিভিন্ন জন দেখা করার পর মিডিয়াকে বলেছে যে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা চলছে, ইউরোপে নেওয়ার চেষ্টা চলছে, চীনে নেওয়ার চেষ্টা চলছে, অর্থাৎ বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। এরকম কথাবার্তা যখন হচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিলেন বা বলেছেন যে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া, তার মানে সংকটেই আছেন। এটা ঠিকই আছে। আমিও ভাবছিলাম যে বিদেশে নেওয়া যাবে এরকম অবস্থায়, এটা তো খুবই চিন্তা করাটা কঠিন। মানে ওই রকম শারীরিক অবস্থাটা না হলে এটা তো কঠিন ব্যাপার। গতবারই তাই কত পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে নেওয়া হয়েছে এবং সেটা একটা বিশাল একটা টেনশন ছিল সবার মাঝে। আরেকটা ফেরার নিয়ে, তারেক রহমানের ফেরা নিয়ে কিছুক্ষণ আগে প্রেস সচিব বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সরকারের বিধিনিষেধ নেই। অর্থাৎ তিনি বলছেন যে তারেক রহমান যে কথা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন যে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না সেটা ফেসবুকেই তিনি জানিয়েছেন। তো আবার প্রেস সচিব ফেসবুক দিয়ে বলছেন যে তার দেশে আসার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। অন্যদিকে তারেক রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয় বলে উল্লেখ করে তারেক রহমান বলেছেন, একটা পোস্ট দিয়েছেন। তার মানে বলা হচ্ছে যে তিনি চাইলেই ফিরতে পারছেন না, তার দেশে ফেরার বিষয়টা এটা এমন অবারিত না যে তিনি চাইলেই চলে আসতে পারবেন। এখন এটা কি কারণে, নিরাপত্তা কারণ নাকি বিধিনিষেধ, কোনো বাধা আছে তেমন বিষয়টা সম্ভবত সেই কারণেই প্রেস সচিব ক্লিয়ার করেছেন যে সরকারের দিক থেকে কোনো বিধিনিষেধ নেই। তাহলে এখন প্রশ্ন দাঁড়াবে, তাহলে কোন বিধিনিষেধ আছে, দেশের কোন এমন পক্ষ আছে যে বিধিনিষেধ দিয়ে রেখেছে, বা কোন এমন পক্ষ আছে যেটা তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে একটা ঝুঁকি, সেই ঝুঁকি মোকাবেলা করতে পারছে না সরকার বা দল দেখছে বিপদ, সুতরাং দল সিদ্ধান্ত নিতে পারছে না। তিনি বলেছেন যে তিনি এটা তার একা ব্যক্তিগত বিষয় না, এটা অনেক কিছুর উপরে, অর্থাৎ বলতে চাচ্ছেন যে দল সরকার মিলায়। আমি যেটা মানে গেস করি, আমার নিজের কল্পনা থেকে বলি, তারেক রহমান সম্ভবত চান যে এসএসএফ এর মতন একটা নিরাপত্তা ব্যবস্থা, এসএসএফ এর নিরাপত্তা সুবিধা যেটা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে পেতেন আর শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও পেয়েছেন অতীতে, সেই নিরাপত্তা ব্যবস্থার তার জন্য দেওয়া হলে তিনি হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এটা আমি নিজেও মনে করি যে এসএসএফ নামে হোক আর যে নামেই হোক না কেন, তার জন্য একটা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারেক রহমান তো শুধু ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে দল বিপর্যয়ের মধ্যে পড়বে। কিন্তু এটা হলো আমার মানে চাওয়া অথবা বলতে পারেন ধারণা। তারেক রহমান বা তার দল কি ফিল করছেন সেটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। যেমন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারেক রহমান কেন ফিরতে পারছেন না, সেটা তারেক রহমান নিজেই ফেসবুকে জানিয়েছেন। তারেক রহমান অবশ্যই জানিয়েছেন যে তার জন্য এটা ফেরা অবারিত বা মানে নিজের নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে ইঙ্গিতটা কি, সেটাও কিন্তু একটু বেশ জটিল পর্যালোচনার বিষয়। সেই জন্য বলছি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুস্থতা নিয়ে একটা ধোঁয়াশা, এবং কোনো সন্দেহ নেই বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্য চরম একটা ঝুঁকির মধ্যে এখনো আছে। অন্যদিকে তারেক রহমান এই ঝুঁকিতে বা তার মায়ের এই অবস্থার মধ্যে তিনি যেহেতু তার অস্থিরতা এবং ব্যাকুলতা প্রকাশ করেছেন, তিনি কেন আসতে পারছেন না এরকম অবস্থায়, সেটাও কিন্তু পরিষ্কার হলো না। আবার তারেক বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যে কথাবার্তাগুলিও কেন বলা হচ্ছে, বিভিন্ন জন কেন বলছেন, এটা পরিষ্কার না, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলে দিয়েছেন যে বিদেশে নেওয়ার মতন অবস্থায় তিনি এখন নেই। সব মিলায় একটা ধোঁয়াশা পরিস্থিতি, যার সঠিক কোনো ব্যাখ্যা কেউ দিতে পারছে না। দর্শক, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনেই জাতীয় নির্বাচন, আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ, -2 তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে? সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না। আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়, যাই হোক, মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল। এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা। নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয়, এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয়, কারণ তাকে কেন্দ্র করেই বিএনপির সব হিসেব নিকেশ গড়ে উঠেছে বলে এতদিন বোঝা যাচ্ছিল। কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন, তাহলে কি হবে? নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে, কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না। কিন্তু বিএনপির কি হবে? 1/11-তে ইউনূস -2 থিওরির প্রধান প্রবক্তা ছিলেন, এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন। বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা। সেনাকুঞ্জের অনুষ্ঠানের পর দিনই যখন বেগম জিয়াকে আইসিইউতে নেওয়া হলো, তখনই দলীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক। প্রচন্ড শ্বাসকষ্ট, বুকের সংক্রমণ, হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া তাকে বাঁচানো যেত না। বয়স প্রায় 80, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হার্টের সমস্যা এবং ডায়াবেটিসে জর্জরিত। এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না। দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে, এখন কি হবে? ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে। তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন? তার মা অসুস্থ, মরণাপন্ন, তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা। যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে। ফেরার কোনো নিশ্চয়তা নেই, নাকি তিনি ফিরছেন না? নির্বাচন একেবারে দোরগোড়ায়, তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিইউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা। দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন। খালেদা জিয়া নেই, তারেক জিয়াও উপস্থিত নেই। এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না, বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এবার আরো জটিল প্রশ্ন আছে, বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো? কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া, দিনাজপুর এবং ফেনীর 3টি আসনে প্রার্থী হবেন, কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না, শ্বাস নিতে পারেন না, দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে, তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা, সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো? কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে। রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন। এই বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে, কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারেক রহমান, তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে। নিরাপত্তা, আইনি জটিলতা, রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয়, কিন্তু দলের ভেতরের বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরবেন, ফিরতে পারবেন, নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে? যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন, তাহলে প্রার্থী বাছাই, কৌশল নির্ধারণ, নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে? বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা আছেন তাদের অনেকেই বয়সে প্রবীণ, কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে। এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয়। আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতো এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো। কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি, বা গেলেও বেশি দিন ছিলেন না, যা এখন নতুন করে প্রশ্ন তোলে। আসলে কোনো পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি? দল কেন নিচ্ছে না? এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না? এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে। আলোচনাতেই সীমাবদ্ধ, নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব। কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে? তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন? এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না, কিন্তু প্রশ্নগুলো তো আছে। দলের ভেতরেও কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে। তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা, যেখানে দেখা গেছে তার হাত ফোলা, আঙুল বিকৃত, দুর্বলতা এতটাই স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না। এই ছবি শুধু মানবিক সমবেদনা জাগায়নি, বরং রাজনৈতিকভাবে দলকে আরো অস্থির করেছে। কারণ নেতার শারীরিক অবস্থার প্রতীকী প্রভাব অনেক গভীর, বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয়ই আসলে দলের অংশ, যার পরিচয় দলের পরিচয়। এখন সবকিছু মিলিয়ে বিএনপির সামনে একটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে। এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে। তারা চাইলে এই সংকটকে সুযোগের রূপ দিতে পারে যদি নেতৃত্ব দ্রুত পুনর্গঠন করতে পারে, কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটে নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি। দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন। হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে, এবং ঝুঁকি তো আছে। 1/11-তে সেই চেষ্টা করা হয়েছিল, এখনো সেই চেষ্টা কিন্তু চলছে। কিছু মধ্যম পর্যায়ের
নেতা সামনে আসতে চাইলেও দলীয় প্রতীকী নেতৃত্ব ছাড়া তারা টিকতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এখন -2 তত্ত্বের কথা যেটা শুরুতে বলেছিলাম, 1/11 সময়ে তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায়ায় যে পরিকল্পনা হয়েছিল এবং ডক্টর ইউনূস সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিলেন, দুই দল থেকে দুই নেত্রীকে সরিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার, সেই তত্ত্বকে তখন জোরালো সমর্থন দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তার অবস্থান ছিল স্পষ্ট, নতুন দল, নতুন নেতৃত্ব, পুরনো নেতৃত্বের বিদায়। আজ যখন তিনি দেশের প্রশাসনের কেন্দ্রস্থলে, তখন অনেকেই ভাবছে এ কি সেই পুরনো প্রকল্পের নতুন সংস্করণ? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, শেখ হাসিনার বিরুদ্ধে রায়, বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ, এই তিনটি সাময়িক মিল, এই তিনটি ঘটনা যদি আপনি একসাথে সাজান তাহলে তো অনেক প্রশ্ন উত্থাপন করে। বিএনপি যেভাবেই হোক ইউনূসের রাজনৈতিক কৌশলের মুখে বারবার হারছে, সেটাও এখন কি অস্বীকার করতে পারবেন কেউ? কোনো পরিকল্পনা সামনে আনতে গেলে ঠিক এই জায়গাতে এসে দলটি হোঁচট খায়, যেটা প্রতিপক্ষ তৈরি করে দেয়। এই পুনরাবৃত্তি প্রমাণ করে যে বিএনপির কৌশলগত ঘাটতি দীর্ঘমেয়াদী। সবকিছু মিলিয়ে এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বেগম জিয়া না থাকলে বিএনপি আসলে কি হবে? প্রথমত দলটি নেতৃত্ব শূন্য হবে, দ্বিতীয়ত তারেক রহমান দেশে না ফিরলে ক্ষমতার শূন্যতা আরো বাড়বে, তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, চতুর্থত রাজনৈতিকভাবে তারা যেই আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে ভেবেছিলেন অথবা ক্ষমতায় যাবেন বলে ভেবেছিলেন, সেই চেহারা হারিয়ে যাবে। আর পঞ্চমত আন্তর্জাতিক মহলে তারা আরো দুর্বল হয়ে পড়বে। আর সবশেষ যদি বলি, একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল। সংক্ষেপে, যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমানও মাঠে না আসেন, তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে, যেখানে সুযোগও আছে, ঝুঁকিও আছে, কিন্তু ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল, এই দুইজনের একজন শয্যাশায়ী আইসিইউতে, আরেকজন বিদেশে এবং অনুপস্থিত। বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না, কিন্তু অকার্যকর হয়ে পড়ে। বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি। এখন দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ওঠেন, ফিরে আসুন। কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে। এই সংকট যদি আরো গভীর হয়, তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে, সেটা কেউ আর অস্বীকার করতে পারছে না। আমি বহুদিন ধরে শুরু থেকেই ডক্টর ইউনূসের কাছে বিএনপির এই পরাজয় নিয়ে, তারেক রহমানের পরাজয় নিয়ে, তারেক রহমান দেশে আসতে পারবেন না নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখতে পারেন, মিলিয়ে দেখতে পারেন। দেশবাসী, আপনারা যে যেখান থেকে আন্তর্জাতিক খবরগুলো শুরুতে দেখে শেষটামাতি প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষটামাতি আন্তর্জাতিক খবরগুলো দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম সুন্দর সুন্দর তথ্য সহকারে আপডেট এবং দেশের সকল খবরগুলো জানতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন আপনি কোন জায়গা থেকে দেখছেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর এবং দেশের বাইরের খবর নিয়ে। আসসালামু আলাইকুম।